আমি নিজে আসছিলাম। সেখানে তাকে জন্মনিবন্ধন থেকে আইডি কার্ডের বয়স 10 বছর আপ ডাউন করার পরে সেখানে আসার পরে বলতেছে তোমার আইডি কার্ড বাদ, আবার পুরনো আইডি করা লাগবে। এই বিষয়ে সে টাকা চাইছিল 10,000 টাকা। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ জাহিদ মোল্লা। আচ্ছা জাহিদ ভাই, আপনার কাছ থেকে জানবো যে এখানকার যে সচিব ছিলেন সৈয়দ আশরাফ, তিনি কতটুকু এলাকাবাসীর নানানভাবে মানে মানুষদেরকে হেনস্থা করেছেন এবং দুর্নীতি করেছেন, বা জন্ম সনদ, যেটা আমরা জানি যে বাংলাদেশে জন্ম সনদ বাংলাদেশের প্রতিটা নাগরিকের মানে প্রাপ্তি, তারা আপনার জন্ম সনদ পাবেই। সেখানে সেই জন্ম সনদ নিতে আসলেও তিনি, আমরা শুনেছি, পর্যাপ্ত টাকা নিতেন, টাকা ছাড়া তিনি জন্ম সনদ দিতেন না। আসলে এই বিষয়টা আপনি কতটুকু জানেন, একটু ক্লিয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি যতটুকু জানি যে এখানে যে কোনো কার্যক্রমের জন্য আসলে টাকা ছাড়া কোনো কাজ তিনি দিতেন না। যে কোনো কিছু নিতে বসলে টাকা ছাড়া কোনো রকম কোনো কাগজে সাইন করতেন না। আর সচিব আশরাফ এরকমই আমার আপন ছোটো ভাইয়ের একটা কাগজ আইডি কার্ড বানানোর জন্য এখানে আসছিলাম। সেই টাকা চাইছিল হলো 3,000 টাকার দেওয়ার অস্বীকার করার পরে আমি নিজে আসছিলাম। সেখানে তাকে জন্মনিবন্ধন থেকে আইডি কার্ডের বয়স 10 বছর আপ ডাউন করার পরে সেখানে আসার পরে বলতেছে তোমার আইডি কার্ড বাদ, আবার পুরনো আইডি করা লাগবে। এই বিষয়ে সে টাকা চাইছিল 10,000 টাকা। 10,000 টাকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন ভুক্তভোগীর মুখে আহমদপুর ইউনিয়নের সাবেক সচিব আশরাফ আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ। দর্শক, এই অভিযোগের উপর ভিত্তি করে আমি আশরাফ আলীর কাছে ফোন করি এবং তার সাথে দেখা করার জন্য কথা বলি, কিন্তু তিনি দেখা করতে না পারার কথা প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে আমি তার ভয়েস রেকর্ড করি এবং সেই রেকর্ডগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি জন্ম সনদ বা ভোটার আইডি মানে বাড়ানোর কারণে বা এক ধরনের একটা কারণে আপনি নাকি তার থেকে 10,000 টাকা দাবি করেছিলেন, তিনি দাবি করছে আর কি। আসলে এই বিষয়টা কতটুকু সত্য? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, আমার ছোটো ভাই হলো গাড়ি চালানো শিখছে, তার লাইসেন্স করতে হবে। এই বিষয়ে তার ওর বয়সের দিক থেকে লাইসেন্স হচ্ছিল না। তারপরেও আবার বয়স যখন পোক্ত হয়েছে তখন আসছিলাম। উনি ইচ্ছাকৃতভাবে টাকা 3,000 টাকা চাইছিল না দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ফালাই রাখার পরে উনি একটা নকল কাগজ বানাই দেওয়ার পরে ওই ভোটার আইডি কার্ডটা ওইভাবে বাদ করাইছে। তারপরে যে 10,000 টাকা চাইছিল, 10,000 টাকা না দেওয়ার কারণে সেই কাগজটাই এখন ইউনিয়ন পরিষদেই নাই। পরে আমরা আসছিলাম, খোঁজাখুঁজির পরে বলতেছে এই কাগজ রিনিউ করবে, অমুক করবে, তমুক করবে, এভাবে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। হেনস্থা শেষে পরে একদিনকে আমরা যখন বললাম, পরে বললো যে তোমাদের কাগজ নাই, তোমরা ইউনিয়ন পরিষদে আসো না। কারণ যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে টাকা পয়সা 700 টাকা দিলাম, বারবার আমরা আসলাম, তা আমাদের তো এখানে একটা, আমরা যখন গণতান্ত্রিক দেশে বাস করি, সবারই তো সব কিছু ইউনিয়ন পরিষদে আসতে থাকলে আমাদের সেবা পাওয়া উচিত। তো সেবা থেকে আমাদের বঞ্চিত করার কারণ কি? তো সেই বঞ্চিত থাকার কারণ একটাই, সে বলতো যে তার পিএসের সাথে কথা বলতে, পিএসের কাছে গেলে পরেই সে শুধু টাকার কথা বলতো। পরে টাকা না দেওয়ার কারণে আজও আমার ভাইয়ের লাইসেন্স হয় নাই। সে এখন একটা ড্রাইভার হয়েও হেল্পারের কাজ করতেছে বিগত 2.5-3 বছর। এই আইডি কার্ড বানানোর জন্য যে কাগজটার জন্ম নিবন্ধন করছিলাম, সে কাগজটাও মনে করেন যে উনি এখন রাখিয়ে দিচ্ছে। সেই কাগজটাও এখন আমরা পাচ্ছি না। এই কারণে আরও অন্য কোনো চেষ্টা করেও আমরা, আমার ছোটো ভাইটা আমরা আইডেন্টি কার্ড বানাইতে পারতেছি না, বিধায় তার লাইসেন্সটা হচ্ছে না। আচ্ছা, আর এখানে দীর্ঘদিন 14 বছরে উনি যে পরিমাণ অর্থ কামাইছে, পাবনা শহরে জায়গা কিনে আসেনি, 3তলা ফ্ল্যাট করছে, বিভিন্ন জায়গায় জমি টাকা পয়সা দিয়ে কিনে এই চরগোবিন্দপুরে তিনি প্রচুর পরিমাণ সম্পদ করছেন। আমরা জানি যে একজন সচিব তিনি বেতন পান 40 থেকে 45,000 টাকা, তার সংসার চালাইতে মিনিমাম 30,000 টাকা খরচ যায়। সো এইখানে সে কিভাবে মানে দুর্নীতি ছাড়া পাবনা মানে জেলা লেভেলে একটা 3তলা বাড়ি করে, কতটা টাকা প্রয়োজন, আসলে এই টাকা কোথা থেকে আসলো? এই টাকাগুলো আসছে এই যে মনে করেন পিসিবির মালের কাগজ যে টাকাগুলো আসতো, কৃষকপণ্য আসছে, এগুলো তো যারা জেনুইন কৃষক তারা পায় নাই। এগুলিতে সে দলাদলি তারা আমলিকের প্রভাব খাটায়া বা রাজনৈতিক কর্মকাণ্ডকারীরা যাদের পাওয়া উচিত তাদের না দিয়া, যারা আমলিক করছে, যা আমলিকের ভাই ব্রাদার ছিল
তাদের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হয়েছে, এমন যারা দেখা গেছে প্রথমত যে কৃষক কৃষিকাজের সাথে তারা পায় সম্পৃক্ত নাই। না, সে কোনো কিছু এসব করছে না, জিনিসই যে আবার কৃষিকাজ করেই না, ছাদের উপরে কৃষিকাজ করার জন্য সে এসব সার পায়, জিনিস বীজ পায়, সব যে কিছু পায়। পাওয়া উচিত তাকে না দেওয়ার কারণে অন্য জায়গায় যে আমরা বিক্রি চাই যে করছে এরকম যেন আর না হয়। ওই সব জায়গা থেকে টাকা পয়সা খা তাদেরকে এসব পণ্য দিয়ে ওখান থেকে টাকা এইভাবে অবৈধ পথে তিনি হিউজ পরিমাণ টাকা কামাই করে আজ পাবনা শহরে তার বাড়ি। এখন আবারও সেই ফায়দা লুটার জন্য আবার যাচ্ছে। আমরা দীর্ঘদিন এই এলাকাবাসী হয়ে যে এই স্বৈরাচার থেকে আমরা বাঁচার জন্য তার উদ্যোগ নেওয়া হয়েছে। আরও অন্য অন্য পাবনা আহমদপুর ইউনিয়ন থেকে আরও বিভিন্ন ইউনিয়নের লোক আসে, এখানে তাকে চাচ্ছে না, এই বিষয়ে তাকে বলা হয়েছে। সে এক জায়গায় জয়েন করছিল, সেখানে হয়তো এই লুটপাট করে খেতে পারতেছে না, সেখান থেকে সে আবারও আমাদের এখানে আসার জন্য সে তকবর করতেছে, প্লাস সে এখানে আসার জন্য অনেক চেষ্টাই করতেছে, যে চেষ্টার মানে সে চাচ্ছে যে আবার এখানে এখানে এমন মধু আছে যে হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ। থেকে সে মানে মধুটা সংগ্রহ করা ভুলতে পারতেছে কারণ না। এখানে জানা হয়ে গেছে 14 বছরে এখানে যারা ঢালপালা যারা যেভাবে চলাফেরা করে, যাদের লেভেলে চলছে, এখানে তার পরিচিত হয়ে গেছে। এখন এই জন্য যেখানে পরিচিত কাকে কয় টাকা কার সাথে ভাগ করে খাইতে পারবে, আমলিকের কারা দানবীর ছিল, যারা শক্তি সম্পন্ন তাদের সাথে লুটপাট করে খাইছে। এখন এলাকার বাসীর লোক সে নিজেও একজন মনে করেন যে আমলিকের তকবির করে তাকে চাকরি হয়ে সচিবের চাকরি হয়েছে আমরা যতদূর জানি। এই জন্যই এলাকার লোক, আমরা সাধারণ লোক এলো সহজ সরল, তা আমরা চাই যে এই দুর্নীতিবাজ আশরাফের কোনো দিনই যেন এখানে সে যেন জয়েন করতে না পারে, এটা আমাদের প্রত্যাশা।